12 আর বিকমের জন্য একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রোফর্মা দিলাম। আগে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের প্রোফর্মা দিয়ে তাকে বোঝানো হয়েছিল আগের ক্লাসগুলোতে। এখন হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা প্রোফর্মা দিলাম, তোমরা সেটাকে তুলে নাও। ফার্স্ট অঙ্ক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যে ছক এর আগে তোমাদের কাছে দিয়েছি তার থেকেই আসবে। মনে রাখবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ছক ধরেই অঙ্ক হয়, অন্য অঙ্কগুলোকে ছক ছাড়া করা যায়, কিন্তু এই অঙ্ক একটা নির্দিষ্ট ফর্মা অনুসারে হয়, অর্থাৎ নির্দিষ্ট পদ্ধতিতে হয়, ছক অনুসারে, তাই জন্য করতে হবে। তাই তোমার কাছে যে ছকটা দিয়েছি ভালো করে সেটা ফলো করে তার ভিত্তিতে অঙ্কটা সলভ আসবে। প্রবলেম, ফার্স্ট প্রবলেম, ব্যালেন্স শিট অ্যাজ অন বছরের প্রথম এবং বছর শেষ 2021-এর বছরের প্রথম, দ্যাট ইজ 31/12/2020-তে শেয়ার ক্যাপিটাল লায়াবিলিটিস 2 লাখ, আর 2.5 লাখ হচ্ছে বছরের শেষে। জেনারেল রিজার্ভ 50,000 বছরের শেষে, 60,000 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 30,500, 30,600 বছরের শেষে। ব্যাংক লোন বছরের প্রথমে 70,000, বছরের শেষে কিছু নেই। সিন্ডিকেটর্স 1,50,000, বছরের শেষে 1,35,200। প্রভিশন ফর ট্যাক্স বছরের প্রথমে 30,000, বছরের শেষে 35,000। এইটুকু আগে বলে নিই, আর অ্যাডজাস্টমেন্টগুলোকে ক্লিয়ার করে নিই। অ্যাসেটস পরে আসছে। শেয়ার ক্যাপিটালে বছরের মধ্যখানে যে পরিবর্তন দেখা যাচ্ছে সেটা হচ্ছে বছরের প্রথমে ছিল 2 লাখ, বছরের শেষে হচ্ছে 2.5 লাখ, তার মানে 50,000 টাকার ইকুইটি শেয়ার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হয় ইস্যু হয়েছে নইলে কোনো কারণে। কি কারণে? এখানে 6 অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে পারচেজ অ্যাসেট পারচেজ ফ্রম অ্যানাদার কোম্পানি উইথ পারচেজ কনসেন্ট 50,000 পেইড ইন শেয়ার, দ্যাট ইজ 50,000 টাকা শেয়ার দিয়ে অ্যাসেট কেনা হয়েছিল। কি কেনা হয়েছিল? স্টক 20,000 আর মেশিনারি 25,000। আর যে 5,000 টাকার ডিফারেন্স আছে সেটা হচ্ছে যে গুডউইল 5,000, টোটাল 50,000। এই হিসাব, অর্থাৎ শেয়ার ইস্যু হয়নি, টাকা পাওয়া যায়নি, শেয়ার দিয়ে স্টক আর মেশিনারি কিনেছে, বেশি দাম দিয়ে কিনেছে, তাই 5,000 টাকা গুডউইল বাবদ দিতে হচ্ছে। ঠিক আছে, 5,000 টাকা গুডউইল এসেছে। জেনারেল রিজার্ভ 50,000 থেকে 60,000 হয়েছে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস যা লাভ হয়েছিল তার থেকে 10,000 টাকা জেনারেল রিজার্ভে ট্রান্সফার হচ্ছে। প্রফিট অ্যান্ড লস বছরের প্রথমে 30,500, বছরের শেষে যদি 30,600 হয়, অ্যাকচুয়ালি নেট প্রফিট 100 টাকা। যদিও আমাদের কিন্তু প্রফিট অ্যান্ড লসের হিসাব 66,100, এটা মনে রাখতে হবে। ব্যাংক লোন বছরের প্রথমে 70,000 ছিল, বছরের শেষে নেই, মানে লোন রিপেড হয়ে গেছে। সিন্ডিকেটর্স 1.5 লাখ ছিল, 1,35,200, অর্থাৎ সিন্ডিকেটর্স ডাউন হয়েছে, ডিক্রিজ হয়েছে। প্রভিশন ফর ট্যাক্স মনে রাখতে হবে বছরের প্রথমে 30,000, বছরের শেষে 35,000, আর এখানে ইনকাম ট্যাক্স পেড 28,000 দেওয়া আছে। অর্থাৎ আমরা জানি যে ওপেনিং প্রভিশন আর এটা ক্লোজিং প্রভিশন আর ট্যাক্স পেইড ক্যালকুলেশনে ফেললে ওপেনিং প্রভিশন বাই করে বিডি বসে, আর ক্লোজিং প্রভিশন টু ব্যালেন্স সিডি 35,000 বসবে, আর ট্যাক্স পেইড প্রভিশন ফর ট্যাক্স এখন ডেবিট টু ব্যাংক হবে, তাহলে 28,000, ডেবিট দিকে 28,000, তাহলে আমরা জানি 35,000 আর 28,000 যোগ হবে আর 30,000 বিয়োগ হবে, তাহলে বেরিয়ে আসবে যে এই বছরে প্রফিট অ্যান্ড লস থেকে কত টাকা ট্যাক্স বাবদ সরিয়ে রাখা হয়েছিল। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে ট্যাক্স বাবদ কত সরিয়ে রাখা হয়েছিল? 28,000 প্লাস 35,000 মাইনাস 30,000। এটাকে আমাদের প্লেস করতে হবে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এইভাবে। আচ্ছা, এবার নিচে বিল্ডিং অ্যাকাউন্ট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাসেট ছিল 2 লাখ, হয়েছে 1,90,000, বিল্ডিং এর 10,000 ডেপ্রিসিয়েশন কমপ্লিট মিলে গেছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,50,000, মনে রাখতে হবে মেশিনারি এসেছিল 25,000, তাহলে 1,50,000 আর 25,000 1,75,000 হলো, আর ডেপ্রিসিয়েশন হচ্ছে 14,000, তাহলে 14,000 টাকা ডেপ্রিসিয়েশন
1,75,000 আর 14,000 ডেপ্রিসিয়েশন হলে তাহলে দাঁড়ায় 1,61,000, কিন্তু এখানে আছে 1,69,000 টাকা। দ্যাট ইজ নিশ্চিতভাবে মেশিন পারচেজ, অতিরিক্ত পারচেজ হয়েছে। এই যে 25,000 টাকার মেশিন পারচেজ হয়েছে, তাহলে হিসাব দাঁড়াচ্ছে ওপেনিং ব্যালেন্সের মেশিনের 1.5 লাখ আর ক্লোজিং ব্যালেন্স 1,69,000 বাই ব্যালেন্স সিডি বসছে, আর পারচেজ করেছি টু ব্যাংক বসছে 25,000 আর টু শেয়ার বসছে 25,000, তাহলে 1,50,000 প্লাস 25 50 2 লাখ হলো। আর আমরা দেখছি যে মেশিনের ডেপ্রিসিয়েশন 14,000, তাহলে বাদ বাকি যে ফিগারটা বেরোবে সেটা নিশ্চিতভাবে মেশিন বিক্রি হয়েছে। ঠিক আছে, তার হিসাব বেরোবে যে কি ঘটেছিল মেশিন অ্যাকাউন্টে, মেশিন পারচেজ হয়েছে, সেল হয়েছে, কি হয়েছে, এটা বেরিয়ে আসবে আপনি, সেটা একটা ম্যাটার। স্টক 1 লাখ ছিল, 74,000 হয়েছে, তো 26,000 26,000 ডিক্রিজ হয়েছে। ক্রেডিটার্স 80,000 64,200 ডিক্রিজ হয়েছে। ক্যাশ ওপেনিং ব্যালেন্স 600, ক্লোজিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স 500, ক্লোজিং ব্যালেন্স 600, ব্যাংকের ওপেনিং ছিল না, ক্লোজিং 8,000 আর গুডউইল 5,000। ঠিক আছে, ডিভিডেন্ড পেড হয়েছে বছরে 23,000, নেট প্রফিট 66,500। এই ছিল টোটাল অঙ্ক। একে ক্যাশ ফ্লোতে আমরা প্লেস করব। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা জানি যে নেট প্রফিট নিয়ে শুরু হবে, নেট প্রফিট নিয়ে শুরু হবে। হ্যাঁ, নেট প্রফিটের যে 100 টাকা তাকে আমরা অ্যাডজাস্ট করব যা যা আমাদের ছকে দেওয়া আছে। হ্যাঁ, যেভাবে প্রফিটটাকে ফার্স্ট ক্যাশ ফ্রম অপারেটিং 3টে পার্ট হবে, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপর আসবে ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপর আসবে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, এবং তার সঙ্গে আমরা ওপেনিং ক্যাশ ব্যাংক ব্যালেন্স যোগ করব। চলে আসতে হবে ক্লোজিং ক্যাশ ব্যাংক ব্যালেন্স অর্থাৎ 8,600। এটাকে আমরা প্লেস করতে চলেছি। ওকে, এই অঙ্ক থাকলো। 1 নম্বর প্রবলেমের 1 নম্বর যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে তোমাদের প্রবলেমটা দিয়েছি তার সলভ। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2021, এএস মেথড 3 মেথডে এখন অঙ্ক প্রবলেম সলভ হয়। AS3 মেথডের আগে আরও একটা মেথড ছিল যা তোমাদের আর দরকার নেই, তাই সে বিষয় নিয়ে আলোচনা করছি না। তাহলে ফার্স্ট পার্ট, এটা মনে রাখতে হবে 3টে পার্টে হয় যে ছক দিয়েছি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আমি বোর্ড থেকে সামনে থেকে সরে যাচ্ছি, তোমরা প্রবলেমের দিকে লক্ষ্য রাখো, আমি আগেও আলোচনা করে দিয়েছি, তাই জন্য যাতে সুবিধা হয় তোমাদের। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ফার্স্ট পার্ট। নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লসের ওপেনিং আর ক্লোজিং ফিগারের মধ্যে ডিফারেন্স 100 টাকা ফার্স্ট বসিয়েছি। তাতে দেখা যাচ্ছে রিজার্ভে অ্যাড ট্রান্সফার টু রিজার্ভে ট্রান্সফার হচ্ছে ওপেনিং আর ক্লোজিং এর ব্যালেন্সের দিকে ডিফারেন্স দেখো 10,000 টাকা। এটা হলো নেট প্রফিটটাকে অ্যাডজাস্ট করলাম, অ্যাকচুয়ালি কোম্পানির যে লাভ হয়েছিল তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট। এবার যেগুলো অ্যাডজাস্টমেন্ট করা হবে, যেগুলো ক্যাশে হয়নি খরচ অথচ আমি দেখিয়েছিলাম প্রফিট অ্যান্ড লসে, সেগুলোকে ব্যাক করে দিচ্ছি, অ্যাড ব্যাক। অর্থাৎ বিল্ডিং বাবদ ডেপ্রিসিয়েশন 10,000 টাকা, মেশিন বাবদ ডেপ্রিসিয়েশন 14,000। ডিভিডেন্ড পেড হচ্ছে, মনে রাখতে হবে কোম্পানির লাভ না হলে তার ডিভিডেন্ড পেড হয় না, তাই আমি তো লাভ বার করতে চলেছি ক্যাশে, তাই ডিভিডেন্ড পেড অ্যাড করে দিচ্ছি 23,000। প্রভিশন ফর ট্যাক্স, এটা প্রভিশন খরচ না, তাই প্রভিশনটা বার করে নিয়েছি। এই বছর কত টাকা প্রফিট অ্যান্ড লস থেকে প্রভিশন করেছিলাম, মনে রাখতে হবে প্রভিশন মানে আগামী বছর ট্যাক্স পার্টের জন্য ব্যবস্থা, আগামী বছর ট্যাক্স দিতে হবে তার জন্য ভবিষ্যৎ ব্যবস্থা। তা কত টাকা করেছিলাম আমরা দেখছি বছরের শেষে 35,000 টাকা ক্লোজিং করেছি, আর 28,000 টাকা হচ্ছে আমি ট্যাক্স পেড করেছি। এই দুটো যোগফল মাইনাস ওপেনিং 30,000 যেটা ছিল বাদ দিলে 33,000 টাকা আমি এবছর প্রফিট অ্যান্ড লস থেকে সরিয়েছি ভবিষ্যতের ট্যাক্সের জন্য, এবছর সরিয়ে রেখেছি। মনে রাখতে হবে যে প্রভিশনের ওপেনিং ব্যালেন্স ক্রেডিট হয় বাই ব্যালেন্স বিডি 30,000, টু ব্যালেন্স সিডি 35,000, টু ব্যাংক 28,000, যোগ বিয়োগ
33,000 অ্যাকাউন্ট খুললে এভাবে হবে। আর আমি যেভাবে বললাম সেভাবে যদি তুমি মৌখিকভাবে বুঝতে পেরে থাকো যে 35,000 হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, তার থেকে ট্যাক্স পেইড 28,000 যোগ মাইনাস ওপেনিং ব্যালেন্স 30,000, তাহলে 33,000 হচ্ছে ভবিষ্যতের জন্য প্রফিট অ্যান্ড লস থেকে সরিয়ে রাখা হয়েছিল। তাহলে প্রফিটের অ্যাডজাস্টেড ফিগার হবে 80,000 যোগ হবে, তাহলে 90,100। এবার আমরা যেটা ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলে আমরা যেটা আগের অঙ্কগুলোতে দেখিয়েছিলাম যে স্টক আর কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিসের যে বৃদ্ধি বা ডিক্রিজ বা ইনক্রিজ সেটার এফেক্ট, স্টক ডিক্রিজ করেছে এখানে 1 লাখ টাকা। দেখো ক্লোজিং তোমার ওপেনিং ব্যালেন্স তার থেকে ডিক্রিজ, মনে রাখবে ডিক্রিজের প্রশ্নটা এই অঙ্কটার ক্ষেত্রে খুব সুবিধা, যদি বুঝতে পারো তাহলে সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। এই অঙ্কে দেখানো হচ্ছে 20,000 টাকার স্টক কেনা হয়েছে, তাহলে 20,000 ক্লোজিং ফিগার 74,000, তার থেকে ফার্স্ট 20,000টা বাদ দিয়ে দিয়েছি, তাহলে যে ফিগারটা থাকে অ্যাকচুয়ালি অবশিষ্ট সেটাই। আর বছরের প্রথমে ছিল 1 লাখ, তাহলে 46,000 টাকা ডিক্রিজ। আবার বলছি যে প্রতিষ্ঠান যে শেয়ার দিয়ে কিনেছিল 20,000 টাকা স্টক কিনেছিল, তাই 74,000 থেকে বাদ গেছে, তাহলে 1 লাখ ওপেনিং ব্যালেন্স বাদ চলে গেছে, 46,000 টাকা হচ্ছে ডিক্রিজ অফ স্টক। ডেটার্স বছরের প্রথমে 80,000, বছরের শেষে 64,200, স্বাভাবিক কারণে ব্যালেন্সিং ফিগার 15,800। আর এটা মনে রাখবে ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেটস, তাই দুটোই ডিক্রিজ হয়েছে, তাই যোগ হচ্ছে। আর ডিক্রিজ অফ কারেন্ট ক্রেডিটর্স, দ্যাট ইজ কারেন্ট লায়াবিলিটিস ক্রেডিটর্স, ডিক্রিজ হয়েছে 1,50,000, তার থেকে 1,35,200 বিয়োগ 14,800। আমরা জানি যে স্টক কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করলে প্লাস ফিগার হয়, কিন্তু কারেন্ট লায়াবিলিটিস ডিক্রিজ হলে মাইনাস ফিগার হয়, তাই রেজাল্ট ওটা মাইনাসটা ব্র্যাকেটে রাখা হচ্ছে সব সময় 14,800, তাহলে রেজাল্ট 1,37,100। এর সঙ্গে লেস ট্যাক্স পেইড সেই 28,000 ব্যাক করে এখানে লেস হয়ে যাবে ছক অনুসারে, আমি বলেছি এটা ছক ফলো করে, তাহলে 28,000 লেস। তাহলে নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রতিষ্ঠানটা সারা বছর ধরে চালাতে গিয়ে চালানোর পরে লাভ হয়েছে 1,09,100। মনে রাখতে হবে বাংলা মানি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ সারা বছর ধরে প্রতিষ্ঠান ট্রেডিং করার পরে ট্রেডিং অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনা লাভ ক্ষতি যার জন্য বিজনেস হয় ক্রয় বিক্রয়, তার মাধ্যমে 1,09,100। এবার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রতিষ্ঠান কোথায় কোথায় টাকা ইনভেস্ট করেছে বা সেল করে টাকা পেয়েছে, সম্পত্তি ক্রয় বিক্রয়। পারচেজ অফ প্ল্যান্ট, আমাদের লেখাই ছিল বইয়ে, কোশ্চেন পেপারে লেখা ছিল 25,000 পারচেজ। আর আরেকটা পারচেজ যেটা সে শেয়ার দিয়ে, তাই জন্য ওটা আর আসছে না, আগেই বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আর সেল অফ মেশিনারি, হিসাব পরিষ্কার যে বছরের প্রথমে ওপেনিং ব্যালেন্স ছিল 1,50,000, পারচেজ করেছে 25,000, আর শেয়ার দিয়ে অন্য কোম্পানির মেশিন পারচেজ করেছে 25,000, যোগ করলে হয় 2 লাখ। 2 লাখ টোটাল অ্যাসেট হয়। আমরা দেখছি 14,000, 14,000 ডেপ্রিসিয়েশন, 1,69,000 হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, তাহলে বাদ বাকি নিশ্চয়ই সেল 17,000 সেল। তাহলে আরেকবার বলে দিচ্ছি ওপেনিং ব্যালেন্স ফিক্সড অ্যাসেট সেল 1,50,000, 25,000 পারচেজ অন ক্যাশ, আর 25,000 শেয়ার মারফত অন্য কোম্পানির থেকে মেশিন পারচেজ করেছি, যোগ করলে 2 লাখ মাইনাস ডেপ্রিসিয়েশন 14,000 প্লাস the closing balance 1,69,000 বিয়োগ করলে ব্যালেন্সিং ফিগার 17,000, এটা হচ্ছে সেল। তাহলে সেল করে যে টাকা পেয়েছি, তাহলে অ্যাডজাস্টেড 25,000 হচ্ছে পারচেজ মাইনাস ফিগার আর 17,000 সেল, তাহলে মাইনাস ফিগার 8,000 রেজাল্ট বাইরে। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এ -8,000, ঠিক আছে। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এই অঙ্কে খুব সহজভাবেই ছিল, শেয়ার তো ইস্যুই হয়নি, কারণ অন্য কোম্পানির সম্পত্তি কিনতে গিয়ে খরচ হয়ে গেছে 50,000 টাকা। তার মধ্যে কি কি ছিল মনে রাখবে, স্টক মেশিনারি আর গুডউইলের 5,000 টাকা, ঠিক আছে, যা ব্যালেন্স শিটে রয়েছে অ্যাসেট সাইডে ক্লোজিং এ। আর লোন রিপেড হয়েছে, লোন পরিশোধ হয়ে গেছে বছরের শেষে 70,000, আর ডিভিডেন্ড পেইড হয়েছে 23,000। এই সেই যোগ হয়েছিল যেটা দেখিয়েছিলাম, এবার সেটাকে একটু বিয়োগ করে দিচ্ছি, যার যেখানে পজিশন
93,000 মাইনাস ফিগার কি ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠানে বিয়োগই বেশি হচ্ছে, অর্থাৎ খরচ হয়েছে বেশি। তাহলে 93 রেজাল্ট ক্যাশ ইকুইভ্যালেন্ট দাঁড়ালো 8,100 সারা বছরের কার্যাবলীর ফলাফল। তার সঙ্গে আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল, শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স ছিল না, 500 যোগ করলে 8,600, এটাই ক্লোজিং ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে। ভালো করে বই ফলো করবে যে ব্যাংক ব্যালেন্স বছরের শেষে আছে 8,000 আর 600 আছে ক্যাশ ব্যালেন্স। 6,600 আছে ক্যাশ ব্যালেন্স আর 8,000 আছে ব্যাংক ব্যালেন্স বছরের শেষ ডেটে, অর্থাৎ ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স ক্লোজিং, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ক্যাশ স্টেটমেন্ট। এই একটা সুবিধা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 100% সিওরিটি থাকবে যে আমি পুরো মার্কস পাবো, অর্থাৎ অঙ্ক পুরো মিলে গেছে। এই কথা মনে রেখে ফার্স্ট অঙ্ক ভালো করে দেখে নেবে যে কি আছে, পরিষ্কারভাবে রাখা হয়েছে। কোনো রকম ফার্স্ট অঙ্কের যোগ বিয়োগগুলো পর্যন্ত পরিষ্কার রেখেছি যাতে তোমাদের পুরুষদের কোনো রকম অসুবিধা না হয়। ওকে, আশা রাখি একদম ঠান্ডা মাথায় নেবে, তাহলে সম্পূর্ণ অঙ্ক ক্লিয়ার থাকবে। ফান্ড ফ্লো স্টেটমেন্টের দ্বিতীয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দ্বিতীয় অঙ্ক, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দ্বিতীয় প্রবলেমের অঙ্ক দিচ্ছি। দেখো তোমরা, প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 31/3/2021, ব্যালেন্স শিট 31/3/2020, 31/3/2021। লাইবিলিটি সাইড ক্যাপিটাল মনে রাখবে, ব্যালেন্স শিট একমাত্রিক আগেরটা কোম্পানি ছিল, শেয়ার ছিল, সেক্ষেত্রে শেয়ার থাকলে বুঝতে হবে এটা কোম্পানি, আর এখানে যেহেতু ক্যাপিটাল লেখা আছে তাহলে একমাত্রিক কারবার, অর্থাৎ একা মালিক বিজনেস করে। ক্যাপিটাল 1.5 লাখ, 1,75,000, 75,000 বছরে ক্যাপিটাল বেড়েছে। কি হয়েছে, কেমন করে ইনক্রিজ হলো, কতটা ইনক্রিজ হলো, অঙ্কের আরো গিয়ে ভিতরে গিয়ে বুঝতে হবে। ব্যাংক ওভারড্রাফট বছরের প্রথমে ছিল 1,60,000, বছরের শেষে 1 লাখ। বিলস পেবল 50,000, বছরের শেষে 40,000 ডাউনওয়ার্ড। ক্রেডিটর্স 90,000, 1,25,000 ইনক্রিজ। বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,10,000, 1,50,000 ইনক্রিজ। পারচেজ মেশিনারি 2 লাখ, 1,40,000 ডাউন হয়েছে, দেখতে হবে ডেপ্রিসিয়েশন। স্টক 50,000, 45,000 ডিক্রিজ। ডেটার্স 70,000, 80,000 ইনক্রিজ। ক্যাশ বছরের প্রথমে 20,000, বছরের শেষে 25,000। অ্যাডজাস্টমেন্ট বলা হয়েছে বছরে নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার 60,000, ডিউরিং দ্য ইয়ার এ মেশিন কস্টিং রুপিস 25,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা ডেপ্রিসিয়েশন হয়ে গেছিল 10,000, 25,000 টাকার মেশিনারি 10,000 টাকা ডেপ্রিসিয়েশন, তাহলে ভ্যালু দাঁড়ায় 15,000। সোল্ড রুপিস 13,000, 2,000 লস, 2,000 লস, 13,000 বিক্রি করেছে। 25,000 টাকার মেশিন, 10,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে টোটাল, তাহলে ভ্যালু 15,000, 13,000 এ বিক্রি, 13,000 এ বিক্রি, তাহলে 2,000 লস। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্স 50,000, ক্লোজিং ব্যালেন্স 85,000, যার থেকে আমার ডেপ্রিসিয়েশন বার করতে হবে। মনে রাখতে হবে ক্লোজিং ব্যালেন্স টু ব্যালেন্স সিডি হয় প্রভিশন, আর বাই ব্যালেন্স বিডি 50,000, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10,000, 2 করে বসছে ডেবিট দিকে, তাহলে 75,000 হয়েছে, আর 50,000 হচ্ছে ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, এই কথা মনে রেখে আমাকে বার করতে হবে এবছরের ডেপ্রিসিয়েশন কতটা হয়েছিল। তো অঙ্কের সলভ। নেট প্রফিট তাহলে আমার দেওয়া ছিল 60,000, তাকে আমি অ্যাডজাস্ট করছি, অর্থাৎ ক্যাশে প্রফিট কত হয়েছিল বার করতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাডজাস্টমেন্ট ফার্স্ট, ডেপ্রিসিয়েশন যেটা আমি মুখে বলেছি, ডেপ্রিসিয়েশনের দিকে তাকিয়ে দেখলে 85,000 হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, 10,000 হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ মেশিন সোল্ড। ঠিক আছে, 10,000 যোগ মাইনাস 50,000, তাহলে 45,000 এই বছরের ডেপ্রিসিয়েশন। এই বছরের ডেপ্রিসিয়েশন ট্রান্সফার টু ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন টু প্রফিট অ্যান্ড লস 45,000। প্রফিট অ্যান্ড লসে গিয়ে 45,000 ডেপ্রিসিয়েশন বসেছে, যা অ্যাকচুয়ালি ক্যাশ না, তাই আমি অ্যাড ব্যাক করেছি। লস আগে বলেছি 25,000 টাকার মেশিন, 10,000 টাকা হচ্ছে তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে 15,000 হয়,
13,000 যদি সেল হয়ে থাকে 2,000 লস, মনে রাখতে হবে লস ক্যাশে হয় না, তাই 2,000 ব্যাক, তাহলে 47,000 বৃদ্ধি পেল মুনাফা ক্যাশে পরিণত করার জন্য। এবার অ্যাডজাস্টমেন্ট কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস, হ্যাঁ, ডিক্রিজ আর ইনক্রিজের জন্য, তাহলে স্টক আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজ করেছে 50,000, 45,000, 5,000 ডিক্রিজ করেছে, অ্যাড হবে বাড়বে, কারণ স্টক কমেছে মানে বিক্রি হয়েছে, টাকা পেয়েছি। ঠিক প্রফিট আর লসে ক্লোজিং স্টক, হ্যাঁ, কম থাকায় মুনাফা, ওপেনিং স্টক বেশি ছিল তাই মুনাফা কম বেরিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার চাই ক্যাশে মুনাফা, তাহলে আমি টাকা যখন পেয়েছি সেল হয়ে তাই আমি বাড়িয়ে দিয়েছি মুনাফাকে। সবসময় মনে রাখতে হবে প্রফিটটাকে ক্যাশে পরিণত করছি, কনভার্ট করছি। ইনক্রিজ অফ ক্রেডিটার্স যদি ইনক্রিজ করে থাকে আমরা ক্রেডিটার্স নিশ্চয়ই টাকা পেমেন্ট করিনি, অর্থাৎ দিতে হয়নি টাকা। ক্রেডিটার্স কিনেছি নিশ্চয়ই, পারচেজ বেড়েছে তাই লস হয়েছে, প্রতিষ্ঠানের মুনাফা কমেছে, কিন্তু আমার কি চাই টাকা কি আদৌ দিয়েছে, টাকা দিইনি, ক্রেডিটার্স ইনক্রিজ হয়েছে তাই প্রফিট বাড়বে 35,000। ইনক্রিজ অফ ডেটার্স বেড়েছে মানে বাকিতে বিক্রি হয়েছে, আমি সেল দেখিয়েছি প্রকৃতপক্ষে তো ক্যাশ সেল না ক্রেডিট সেল, তাহলে টাকা তো পাইনি, তাই ইনক্রিজ অফ ডেটার্স মাইনাস 10,000। ডিক্রিজ অফ বিলস পেবল ডিক্রিজ মানে বিলের টাকা পরিশোধ করেছি, পারচেজ করেছি কিন্তু বিলের টাকা পারচেজ করেছি যেটা সেটা তো দেখিয়েছিলাম ক্রেডিটার্সের সঙ্গে, আর বিলস পেবলটা কি হচ্ছে, টাকা আমি দিতে হয়েছে, গত বছরের বিলের টাকা আমাকে দিতে হয়েছে, অর্থাৎ পেইড হয়েছে, টাকা চলে গেছে, তাই আমি সেটা অ্যাডজাস্ট করছি 10,000। ঠিক আছে, তাহলে অ্যাডজাস্টেড ফিগার কি দাঁড়ালো না 60,000 হচ্ছে আমার প্রফিট, আর 47,000 দাঁড়িয়েছে ডেপ্রিসিয়েশন আর লস, আর কারেন্ট অ্যাসেট ডিক্রিজ আর ডিক্রিজ হয়েছিল, কারেন্ট অ্যাসেটের অ্যাডজাস্টমেন্ট 40,000 হচ্ছে প্লাস ফিগার হচ্ছে, আর 20,000 হচ্ছে মাইনাস ফিগার। রেজাল্ট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ সারা বছর ধরে ট্রেডিং লাভ ক্ষতি কত দাঁড়িয়েছে, বিজনেসে ক্রয় বিক্রয়ের লাভ 1,27,000, এর মধ্যে অন্য কোনো লাভ বা ক্রয় বিক্রয়ের প্রশ্ন নেই, শুধুমাত্র ব্যবসায়িক লাভ। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয় বা এনি ইনভেস্টমেন্ট টাকা। পারচেজ অফ ল্যান্ড এন্ড বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি যে 1,10,000 থেকে 1,50,000 হচ্ছে, তার মানে পারচেজ হচ্ছে 40,000, আর সেল করেছি মেশিন 13,000, পরিষ্কার হিসাব ছিল, তাহলে রেজাল্ট পারচেজ করেছি বেশি 27,000 মাইনাস ফিগার। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, এটা কি ছিল, আমি এখানে তো শুধুমাত্র ক্যাপিটালই আছে, ক্যাপিটাল 1,50,000 বছরের প্রথমে, আর বছরের শেষে 1,75,000, কিন্তু হিসাব বলছে 60,000 যদি আমার মুনাফা হয়ে থাকে তাহলে ক্যাপিটাল ওপেনিং ছিল 1,50,000, তার সঙ্গে 60 যোগ করলে 2,10,000 আমার ক্যাপিটাল দাঁড়ানোর কথা বছরের শেষে, কিন্তু দেখছি 1,75,000 বছরের শেষে ক্যাপিটাল, তাহলে নিশ্চিতভাবে আমি টাকা উইথড্র করে নিয়েছি। ক্যাশ ড্রয়িংস হয়েছে 35,000, হ্যাঁ, হিসাব পরিষ্কার রেখে দিয়েছি 35,000, তাহলে তিনটে রেজাল্ট ABC যদি বলো, নেট ক্যাশ অপারেটিং 1,27,000, আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মাইনাস 27,000, আর ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস মাইনাস 35,000। রেজাল্ট ক্যাশ ইকুইভ্যালেন্ট বছরের শেষে 65,000। এর সঙ্গে ওপেনিং ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স, এখানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল আর ব্যাংক ব্যালেন্স ছিল ওভারড্রাফট উল্টো, তাই ক্যাশ ব্যালেন্স 20,000 আর মাইনাস 1,60,000 হচ্ছে ওভারড্রাফট, তাহলে মাইনাস ফিগার 1,40,000, তাহলে রেজাল্ট হলো মাইনাস 75,000, অর্থাৎ ওভারড্রাফট বছরের শেষে। তা ক্লোজিং ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্সের রেজাল্ট 25,000 ক্যাশ ব্যালেন্স, আর বছরের শেষে ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স 1 লাখ, তাহলে 1 লাখ থেকে 25,000 মাইনাস, তাহলে 75,000 ওভারড্রাফট, যা আমার ক্লিয়ার। অর্থাৎ অঙ্ক থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে এই একটা সুবিধা কি, আমি অ্যান্সার পরিষ্কার দেওয়া থাকছে, আমি যদি অঙ্কটা পুরো পারি তাহলে কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা না।
আবার বলছি এই অঙ্কের মধ্যে কি ছিল, শুধু লসটা বার করেছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে। যে মেশিনের দাম ছিল 25,000, তার থেকে 10,000 মাইনাস, আর সেলিং প্রাইস মাইনাস। আর একটা কি করেছি, ডেপ্রিসিয়েশন বার করবার জন্য প্রভিশন বা ডেপ্রিসিয়েশন ছিল, ওটার একটা ব্যাপার কি 85,000 হচ্ছে ক্লোজিং, তার সঙ্গে আমি যেটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে মেশিন বিক্রি হয়ে গেছে তার যোগ করেছি 10,000, অ্যাকাউন্ট তাই বলে। তার থেকে মাইনাস ওপেনিং ব্যালেন্সটা বাদ দিয়ে দিয়েছি 50,000, যা ডেপ্রিসিয়েশন বেরিয়েছে এই বছরে। ডেপ্রিসিয়েশন প্রফিট অ্যান্ড লস থেকে অ্যাডজাস্ট করেছিলাম 45,000। এই একটা বিষয় ছিল। আর ছিল কি পারচেজ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটা কোনো বিষয় ছিল না, সেলও কিছু ছিল না। আর এই ড্রয়িংসটা কি না, বছরের প্রথমে ক্যাপিটাল ছিল 1.5 লাখ, 60,000 যদি মুনাফা হয়ে থাকে তাহলে 2,10,000 হওয়ার কথা, হয়েছে 1,75,000। তাহলে আমি নিশ্চয়ই মালিক তুলে নিয়েছে, ড্রয়িংস করেছে 35,000। হ্যাঁ, আর ব্যাংক ওভারড্রাফট বছরের প্রথমেও ছিল, বছরের শেষেও ছিল। তা ক্যাশ ব্যালেন্সের সঙ্গে মাইনাস ফিগার অ্যাডজাস্ট করলে যেটা দাঁড়ায়, ওপেনিং ক্লোজিং অ্যাড করলে আমরা ক্লোজিং ব্যাংক ব্যালেন্সটা পেয়ে যাচ্ছি। সব সময় মনে রাখতে, খুব সহজভাবে নিতে, কারণ এই 6টা পাওয়া একান্তই দরকার, খুব সহজ সাধ্যভাবে মাথার মধ্যে রাখতে। এই কথা থাকলো। আজকের মতন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমাদের সামনে রাখলাম, সহজ সাধারণভাবে পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট।